ম্যাডাম, আপনি কিন্তু জোর করে আমাকে ইয়ে করতে পারেন না। কেন? আমার কি সেই অধিকার নেই নাকি? আর আমি এখন তোমার স্ত্রী, তাই এখন চাই করি সেটা আমার ইচ্ছে। দেখেন ম্যাডাম, এটা কিন্তু অন্যায়। কিসের অন্যায়? আমরা না স্বামী স্ত্রী? মানি না এটা, আমাকে ধোঁকা দেওয়া হয়েছে। কিসের ধোঁকা? আর আমি জানি তুমি মানবে না, তাই তোমাকে জোর করে আমার অধিকার নিতে হবে। মানে? মানে এটা দিয়ে তোমার ভালোবাসা পাওয়া সম্ভব। দেখেন, এটা না দেখালে হয় না, আর আপনি যা বলবেন আমি তাই করব। ঠিক আছে, তাহলে আগে আমাকে কোলে নিয়ে আগে একটু আদর করো। আচ্ছা বলেই সুমাইয়াকে কোলে নিয়ে খাটে শুয়ে দিলাম, তারপর মাথায় হাত বুলে দিতে লাগলাম। তখনই সুমাইয়া বলে উঠল, এভাবে কেউ বউকে আদর করে? আর এটা কি আদর? তাহলে কিভাবে আদর করে? মাথাটা নামাও, তাহলেই আমি দেখিয়ে দেব কিভাবে আদর করে। ঠিক আছে বলেই মাথাটা নিচু করলাম। তারপর সুমাইয়া আমাকে অবাক করে দিয়ে লিপ কিস করে বসে। আমি পুরোই অবাক হয়ে গেলাম, সবকিছুই ঘোলাটে লাগছে। তাই তো প্রথমে যাই দুপুরে ভার্সিটির ক্যান্টিনে বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম, তখনই পেছন থেকে কেউ নাম ধরে ডাক দিল, ওই তোমার নাম হুসাইন না? পিছনে তাকিয়ে দেখি একজন পুলিশ আমাকে ডাকতেছে, তাই আমি কিছুটা অবাক হলাম। কিছু বলার আগে পুলিশটা আবার বলে উঠল, হুসাইন, তোমাকে ম্যাডাম ডাকতেছে, যাও গিয়ে ওনার সাথে দেখা করে এসো। কে ম্যাডাম? আর আমাকে ডাকবে কেন? আমি কি করেছি? আমি কি জানি ম্যাডাম তোমাকে ডেকেছে, তাই নিয়ে যেতে আসলাম। কোনো অন্যায় করিনি, তাহলে আমি যাব কেন? তুমি যাবে নাকি হ্যান্ডক্যাপ পরে নিয়ে যাব? হ্যান্ডক্যাপের কথা শুনে আমার সব হাওয়া বেরিয়ে গেল, তাই নিচু গলায় জিজ্ঞাসা করলাম, আপনার ম্যাডাম কোথায়? ওই যে গাড়িতে বসে আছে, যাও গিয়ে দেখা করো, আমার কাজ আছে, আমি গেলাম। আমি আল্লাহকে ডাকতে ডাকতে হেঁটে হেঁটে গাড়ির কাছে গেলাম। গ্লাস ওঠানো, তাই গ্লাসে হালকা করে নক করলাম। নক করার পর গ্লাস খুলে দিল। আমি নিচের দিকে তাকিয়েছিলাম, আস্তে আস্তে মাথা তুলে আমি চমকে গেলাম। গাড়ির ভিতরে একটা পরী বসে আছে, দেখতে মাশাআল্লাহ। বয়সে আমার থেকে ছোট হবে, তবে জান্নাতি হুর সে। মেয়েটাকে দেখা মাত্রই আমি হ্যাং হয়ে গেলাম। আর পুলিশ ইউনিফর্মটাও মেয়েটাকে আরো বেশি সুন্দর লাগতেছে। আর সবচেয়ে বেশি সুন্দর লাগতেছিল ওর গালের কাছে ছোট্ট তিলটা। মুখের দিকে তাকিয়ে আমি ওসব ভাবতেছিলাম আর মেয়েটাকে দেখতেছিলাম। তখনই ম্যাডাম আমাকে ডাক দিল। হ্যালো মিস্টার। আমার ওনার ডাক দেওয়ার দিকে খেয়াল নেই, আমি একভাবে মেয়েটাকে দেখতে লাগলাম। এই যে মিস্টার, হ্যালো। ম্যাডামের হাত গায়ে লাগতেই আমার পুরো শরীর কারেন্ট হয়ে গেল, আমি কেঁপে উঠলাম। তারপর আমি টুক করে ওনার ব্যাজটা থেকে নামটা লিখে নিলাম, সুমাইয়া। আর ওনার কাজের স্ট্রাইকগুলো দেখে বুঝতে পারলাম মেয়েটা ভালো পদে আছে। আপনি ঠিক আছেন তো? জি বলেন ম্যাডাম, আমাকে ডাকছিলেন? কেন ম্যাডাম? গাড়িতে উঠো, তারপর বলতেছি। আমি গাড়িতে উঠতে যাবো কেন? আমি এখানে ঠিক আছি, আপনি বলেন কি বলবেন। যা বলছি তাই করো, না হলে গাড়ির পেছনে বেঁধে টানতে টানতে নিয়ে যাবো। পুলিশের মুখে এমন কথা শুনলে কার ভয় লাগবে না বলেন? গাড়িতে টেনে নিয়ে যাওয়ার চেয়ে গাড়িতে বসে যাওয়াই ভালো। তাই আর কিছু না বলে গাড়িতে উঠে গেলাম। ম্যাডাম বলেন না আমার কি দোষ? সময় হলে সব বলবো, এখন চুপচাপ বসে থাকো। বলেই সুমাইয়া গাড়ি স্টার্ট দিয়ে চলতে শুরু করলো। আমিও চুপ করে বসে রইলাম। ওহ, আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি, চলেন এটাও দিয়ে নেই যেতে যেতে। আমার নাম তো জানেনি, আনোয়ার হোসেন, সবাই হোসেন বলেই ডাকে। বাড়ির ছোট সাহেব আমি, এবার অনার্স লাস্ট ইয়ারের ছেলে আমি। সবাই বলে আমি নাকি হালকা সহজ সরল, কিন্তু আমার জানি কেন মনে হয় না। দেখতে আমিও খারাপ না, শুধু একটু সরল আর কি। পরিবারের লোক থাকি আমরা 6 জন, আমি, আব্বু, আম্মু, বড় ভাইয়া, ভাবি আর আপু। হ্যাপি ফ্যামিলি। আসলে আমার ছোট হলো আমার বোন, কিন্তু বাড়ির ছোট সাহেব হওয়ার জন্য আমি ছোট বোনটাকে সবসময় আপু বলে ডাকি, আর সেও আমাকে নাম ধরে ডাকে। এক কথায় আমি ওর ছোট। আপুর বিয়ে হয়েছে কয়েকদিন হলো। দুলাভাই ব্যবসার কাজে দেশের বাইরেই বেশি থাকে, আর আপুর একলা থাকতে হয়, কারণ দুলাভাইয়ের আব্বু আম্মু কেউ নেই। তাই আপু ওই বাসাতে একলা থাকতে হয় বলে আমাদের এখানে চলে আসে। ভাইয়া তো আগে বিয়ে করে ফেলেছে, এখন বাসার সবাই পাগল হয়ে গেছে ছোট সাহেবকে বিয়ে করাবে, যেটাতে আমার মত 1%ও নেই। পুলিশ স্টেশনে এসে গাড়ি থামালো, তারপর দুজনে গাড়ি থেকে নামলাম। আসো আমার সাথে। আমি ওনার পেছনে পেছনে ওনার ক্যাবিনে গেলাম। ম্যাডাম এবার তো বলেন আমাকে নিয়ে আসেন কেন? প্রেম করতে নিয়ে আসছি। কি? বেশি কথা না বলে এদিকে আসো। কেন? ওই আপনাকে কি প্রশ্ন করতে বলছি, যা বলছি তা করেন। ধমক দিয়ে বলল।
কি আর করার, আইনের লোক, তাই এগিয়ে গেলাম ওনার কাছে। এই তো গুড বয়, এবার মুখটা এদিকে এগিয়ে নিয়ে আসো। কেন? আরেকবার প্রশ্ন করলে লকআপে ঢুকিয়ে দেব বলে দিলাম। তাই আর কোনো কথা না বলে চুপ করে মুখটা ওনার কাছে নিয়ে গেলাম। এবার হা করে জোরে শ্বাস ফেলো। সুমাইয়া কথা মতো শ্বাস ফেললাম। সুমাইয়া কিছুক্ষণ কি যেন ভেবে বলল, সবই ঠিক আছে। আমি কিছুই বুঝতে পারছি না আমাকে দিয়ে কি করাচ্ছে আর কেনই বা করাচ্ছে। আচ্ছা, আপনি বাসায় যান না কেন? সেটা আমার ব্যাপার, আপনাকে বলতে যাবো কেন? আর আপনি এটা বলেন যে আমাকে এখানে কেন নিয়ে এসেছেন। এটা বলার পর সুমাইয়া ওর রুমে থাকা সিসি ক্যামেরা তাকালো, তারপর আমাকেও ইশারা করলো সেদিকে তাকানোর জন্য। তাকিয়ে দেখি আম্মু আর আপু গেট দিয়ে ভেতরে আসতেছে। এতক্ষণে সব ক্লিয়ার হলো আমার কাছে। আম্মু কি আমার নামে কমপ্লেন করছে? আপনি নাকি বাসা থেকে পালিয়েছেন, তারপর থেকে আপনার মোবাইলও নাকি বন্ধ। কাহিনী কি? এমনি। তখনই আম্মু আর আপু ক্যাবিনে ঢুকলো আর আমার দিকে চোখ দিয়ে ঘুরে তাকালো। আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। আম্মু সুমাইয়াকে কি যেন ইশারা করলো, তারপর সুমাইয়া আমাকে বলল, আপনি একটু বাইরে যান তো। ঠিক আছে, তবে ম্যাডাম আপনার সাথে আমার একটা পার্সোনাল কথা আছে। কি কথা? কানটা একটু এদিকে নিয়ে আসেন। বলেন। আমার আপু আর আম্মুর একটা কথাও শুনবেন না, ওনারা একটু পাগল, তাই যা বলবে তা শুনবেন আর ভুলে যাবেন। ওই এসব কি? আপনি বাইরে যাবেন? যাচ্ছি, তবে যা বললাম তা যেন মনে থাকে। বলেই বাইরে চলে আসলাম। আধা ঘন্টা পর আবার ভেতরে থেকে আপু আসলো। ওই তোরে ভেতরে ডাকতেছে, আই। বলেই আবার চলে গেল ভেতরে। আমি ভেতরে গেলাম। আম্মু আর আপুর মুখের হাসি রেখা ফুটে আছে, তার মানে আমার কপালে খারাপ আছে। তখনই সুমাইয়া বলে উঠলো, আপনি বাসা থেকে পালিয়েছেন কেন? পালাইনি তো, আর আমি বাসা থেকেই পালাতে যাবো কেন? সত্যি কথা বলেন, না হলে লকআপে ঢুকিয়ে দেব। আসলে এই যে আমার বাসায় দুজন হিটলার থাকে, মানে এরা দুজন আম্মু আর আব্বুকে দেখিয়ে বললাম এরা আমাকে বিয়ে করার জন্য প্রেশার দিচ্ছে, তাই আমি ওই বাসায় যাই না আর কি। বিয়ে করে ফেললে সমস্যা কোথায়? ও ম্যাডাম হ্যালো, আমি এখন স্টুডেন্ট। তো কি হয়েছে? লেখাপড়ার সাথে বিয়ে কি সম্পর্ক? মানে আমি আমার ভবিষ্যৎ তৈরি না করে বিয়ে করব না। হো, তা আপনার ফ্রেন্ডরাও কি সবাই এখনো আনম্যারিড? না, আমি আর একজন বাদেই সবাই ম্যারিড। ওরাও কি লেখাপড়া করে নাকি সবাই বিজনেস করে? সবাই স্টাডি করে। আর আপনি এত সব জিজ্ঞাসা করছেন কেন? আপনার ফ্রেন্ডরা যদি লেখাপড়া করে বিয়ে করতে পারে, তাহলে আপনি করতে পারবেন না কেন? এবার নিজেই কথা নিজেই প্যাস মেরে গেলাম। এখন কি বলবো ভেবে পাচ্ছি না। ওরা সবাই লাভ ম্যারেজ করেছে, আর আমি কি ওদের মতো পাগল নাকি? হো, ভালো। তা আপনিও কি কাউকে পছন্দ করেন নাকি? না, আমি প্রেম টেম বিশ্বাস করি না। ও, তাহলে তো ভালোই। আন্টি, আমি কি কমপ্লেন তুলে নেব নাকি ওনাকে জেলে ঢুকিয়ে দেব, কোনটা? এটা ও জানে কি করবে। মানে? তুই যদি বিয়ে করতে রাজি হোস তাহলে কমপ্লেন তুলে নিব, না হলে আমরা দুজন চলে যাব আর তোকে এখানে ঢুকিয়ে রাখবে। তো এখন তুই ডিসিশন নে যে কি করবি। আম্মু এটা কিন্তু ঠিক না, তোমরা কিন্তু আমাকে জোর করছো। আমরা কি চলে যাব? শালার চিপাই ফেলে আমাকে টর্চার করছে। সমস্যা নাই, আমারও সময় আসবে, তখন আমিও দেখে নেব। এসব ভাবতেছিলাম, তখনই আম্মু আবার বলে উঠলো, কিরে, আমরা কি চলে যাব? রাজি, তবে আমাকে 1 মাস সময় দিতে হবে, তারপর আমি বিয়ে নিয়ে কথা বলবো। কি বলেন আন্টি? ওর পরে আবার মনে থাকবে না। নিজের ছেলেকে বিশ্বাস করে না, এমন মা আমি জীবনেও দেখিনি। আমি শয়তানকে বিশ্বাস করতে যাব কেন? এমন ভাবে কথা বলছো যেন তুমি আমার সৎ মা, আর সৎ মাও তো এইভাবে ছেলের সাথে আচরণ করে না, তুমি যেভাবে করছো। ম্যাডাম, ওরা লকআপেই রাখেন কয়েকদিন, তাহলে ওর মাথাটা ঠিক হয়ে যাবে। ওই সবাই চুপ করেন। আর হুসেন, 1 মাস সময় দিলাম, এরপর বিয়ে করে ফেলবে, না হলে ওই যে ওই রুমটা দেখছো? একটা রুমের দিকে ইশারা করলো। তাকিয়ে দেখি রুমের দরজার উপর লেখা টর্চার রুম। এটা দেখে গলাটা শুকিয়ে গেল। এমনিতেই ছোটবেলা থেকেই পুলিশকে অনেক ভয় পায়, তার উপরে আবার এসব ভয় দেখাচ্ছে, কেমনটা লাগে বলেন? তাই বাধ্য হয়ে বললাম, আচ্ছা। আমার মনে হয় না ও কথা রাখবে। চিন্তা করো না, আমি 1 মাস পরে খবর নিব। আর এর মাঝে যদি উল্টাপাল্টা করে তাহলে একটা কল করবেন, তাহলে দেখবেন 10 মিনিটের ভেতরে আমি চলে আসবো। ওকে, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। তাহলে এখন আসি। আপু আর আম্মু উঠে চলে গেল। আমি সুমাইয়াকে শেষবারের মতো একবার দেখে নিলাম আর বিদায় নিয়ে নিলাম। ম্যাডাম আসি। চলে আসতে লাগলাম।
তখন কি মনে করে যেন আবার পেছনে ঘুরে বলে উঠলাম, ম্যাডাম আপনি পুলিশ না হলে না আমার জন্য অনেক ভালো হতো। কেন? না এমনি বলেই সেখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম। আম্মু আর আবুকে নিয়ে বাসায় চলে আসলাম। এসে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পরে ভাবি রুমের দরজায় নক করলো। কি হলো, আমার ছোট সাহেব রাগ করেছে নাকি? ও ভাবি আসো। কি হলো, রাগ নাকি সবার উপরে? না, শুধু আপু আর আম্মুর উপর রাগ করেছি। দেখো না, ওরা আমাকে থানায় নিয়ে পুলিশের সামনে বিয়ে করাতে রাজি করালো। এটা কি ঠিক বলো? না, এটা তো কেউ একদমই ঠিক করেনি। চিন্তা করো না, আমি দেখতেছি। ভাবি তুমি ছাড়া কেউ আমাকে একদমই বোঝে না। তুমি তো আমার কলেজা। পাম দিতে হবে না। এখন বলো, দুপুরে কিছু খেয়েছো? খেয়েছি। এখন কিছু খাবে? না, এখন ঘুমাবো। তুমি সোজা হয়ে বসো। আচ্ছা। বলেই ভাবি সোজা হয়ে বসলো। আমি ভাবির কোলে শুয়ে গেলাম। আমি প্রায় ভাবির কোলে মাথা রেখে ঘুমাই, তাই এটা নতুন করে ভাবিকে বলতে হয় না। বাসায় আমি একমাত্র ভাবির কথাই শুনি, আর কারো কথা আমার কানেই যায় না। ভাবির কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলাম, তখনই ভাইয়া বলে উঠলো, নীলা তুমি এখানে কি করছো? যাও রুমে যাও। ও ঘুমিয়ে যাক, তারপর আমি না হয় রুমে চলে যাব। ওই দামড়া, তোর শরম করে না আমার বউয়ের কোলে ঘুমাতে? শরমটা আবার একটু কমই। আর তুমি যাও তো এখান থেকে। ভাবি আর দেবরের প্রাইভেসি বলে একটা ব্যাপার আছে না? আমার বউয়ের কোলে আমি ছাড়া কেউ শুতে পারবে না, এক কথাই শেষ। তাহলে আমি কার করে ঘুমাবো? কেন, বিয়ে করে বউ নিয়ে আয়, তারপর তার কোলে ঘুমাবি, তখন কেউ না করবে না। ভাবি তুমি কিছু বলবে নাকি আমি আবার চলে যাব? ওই তুমি যাও তো, আমি আসতেছি। আর একটাও কথা বলবে না, ছোট সাহেব না হলে আবার পালাবে। লাই দিয়ে মাথায় তুলতেছো তুমি, তাইও এমন হচ্ছে। আর ওকে তো এবার বিয়ে করিয়েই ছাড়বো। তুমি যাও তো। যাচ্ছি। বলেই ভাইয়া চলে গেল। আমি আবার শুয়ে গেলাম ভাবির কোলে। ভাবি আমার মাথায় হাত বুলিয়ে দিল। আমি ঘুমিয়ে গেলাম। দুদিন পর হাবিব আমার বেস্ট ফ্রেন্ড কল আসলো। রিসিভ করতে ঝাড়ি মারলো। ওই কুত্তা, তুই কই রে? বাসায়। কেন? আজকে আমার বার্থডে আর তুই এখনো বাসায়? সরি রে, ভুলে গেছি। আর এত বড় থাকলে কোনো কিছু মনে থাকে নাকি? কেন, কি হয়েছে? অনেক বড় কাহিনী, সন্ধ্যায় এসে বলবো। আচ্ছা তা ঠিক আছে, কিন্তু তুই শিওর আসবি তো, নাকি আবার সন্ধে ফোন দিয়ে বলবি সরি আসতে পারবো না রে? তুই ফোন রাখবি, না হলে মোবাইলের ভিতর দিয়ে গিয়ে তোকে মারবো। আচ্ছা ভালো থাকিস, আর সন্ধ্যায় দেখা হচ্ছে। সি ইউ, বাই। বলেই ফোনটা কেড়ে দিল। সন্ধ্যায় রেডি হয়ে চলে গেলাম হাবিবার বার্থডেতে। হাবিবাকে উইশ করে চলে গেলাম সব বন্ধুদের কাছে। সবাই একসাথে হওয়ায় শুরু করে দিলাম আড্ডা। সবাই গল্প করছিলাম, তখনই কেউ আমার কাঁধে হাত রাখলো। পেছনে ঘুরতে আমি চমকে গেলাম, কারণ কাঁধে আর কেউ না, সুমাইয়া হাত রেখেছে। তাই সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম। তা হিরো, কি খবর আপনার? ম্যাডাম আমি কিছু করিনি। তা এখানে কেন? আর হাবিবা তোমার কি লাগে? হাবিবা আমার কিছুই লাগে না, বিশ্বাস করেন। আমি আসি এখন বলেই কেটে পড়তে চেয়েছিলাম, কিন্তু তা আর হলো না। সুমাইয়া আবারও ডাক দিয়ে বলল, ওই আমি আপনাকে যেতে বলেছি। জি না ম্যাডাম, বলেন কি বলবেন। তা এখানে কি বাসা থেকে পালিয়ে এসেছো নাকি? না ম্যাডাম, আমি আর ওইরকম করব না। ভালো। তা কেমন চলতেছে আপনার দিনকাল? ভালো ম্যাডাম, একটা কথা বলবো। বলেন। জোরে পেয়েছে, আমি গিয়ে ফ্রেশ হয়ে আসবো। শিওর। বলা মাত্রই সেখান থেকে গায়েব হয়ে গেলাম, কারণ এখানে থাকলেই বিপদ। কিন্তু ও এখানে আসার কারণ কি হাবিবা বলতে পারবে, তাই হাবিবার কাছে গেলাম। হাবিবা, এখানে পুলিশ কেন রে? তোকে নিয়ে যেতে এসছে। কি? আরে ওর নাম সুমাইয়া, আমার কাজিন, পুলিশের চাকরি করে, পুলিশ অফিসার। বার্থডেতে ইনভাইট করেছি, সময় নেই তাই ইউনিফর্ম নিয়ে চলে এসছে। ও তাই বল। শান্তির একটা নিঃশ্বাস ফেললাম। তা তোকে এত চিন্তিত লাগছে কেন? কিছু না, এমনি। হাবিবাকে না বলেই ভালো। আচ্ছা দাঁড়া, তোর সাথে পরিচয় করিয়ে দি। ওই না। কেন, কি হয়েছে? কিছু না, তবে এখন পরিচয় করানোর কোনো দরকার নেই। ও কোন সময় চলে যায় তার কোনো সিওরিটি নেই। দাঁড়া, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। বলেই হাবিবা সুমাইয়াকে ডাক দিল। ওই সুমাইয়া। সুমাইয়া আমাদের দিকে ঘুরে তাকালো। সুমাইয়া, একটু এইদিকে আয় তো। সুমাইয়া এদিকে আসতেছে, আর আমি হাত দিয়ে মুখটা ঢাকতে লাগলাম। সুমাইয়া আমার কাছে চলে আসলো। সুমাইয়া নে, আমি তোকে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিই। শিওর। হুসাইন, ও হলো সুমাইয়া, আমার কাজিন। হাই। হ্যালো। হাতটা মুখ থেকে সরিয়ে কোনো রকমে মরা একটা হাসি দিয়ে বললাম, আর সুমাইয়া, ও হলো হুসাইন, আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় ছ্যাঁচড়া ছেলে।
তাই নাকি? পরিবেশ ঠান্ডা করার জন্য একটা মরা হাসি দিলাম আর হাবিবাকে বললাম, প্লিজ হাবিবা, ইজ্জতের ফালুদা বানাস না। আস্তে করে হাবিবার কানে কানে বললাম। হাবিবা অবাক হয়ে আমার দিকে তাকালো, কি যেন একটা ভাবলো, তারপর বলে উঠলো, তুই কাল সকালে আমার সাথে দেখা করবি পার্কে, বুঝছস? আচ্ছা ঠিক আছে। আর শোন না হোসাইন, এই এলাকায় তোর যদি কোনো সমস্যা থাকে তাহলে তুই সুমাইয়াকে বলিস, ও সব ঠিক করে দেবে। আচ্ছা, শালার হাসবো না কাঁদবো এটাই বুঝতেছি না। যে শান্তিতে থাকা লাইফটা 12টা বাজাচ্ছে, তার কাছেই নাকি গিয়ে কমপ্লেন করতাম। তার উপর আমার ফ্রেন্ডের কাজিন। তেরি তো হট লাগ গিয়া হোসাইন, তোর আর শান্তিতে থাকা হলো না। বিড়বিড় করে কথাগুলো বললাম। কি রে, তুই কি বিড়বিড় করছিস? দেখো, ওনার মনে হয় অসুবিধা হচ্ছে এখানে থাকতে। রে, কোনো সমস্যা? আসলে একটা কাজ ফেলে এসেছি, এখন যেতে পারলে ভালো। হিল পরা জুতোগুলো মানিয়েছে না আমায়? হাইবা চোখগুলো লাল লাল করে কথাগুলো বলল। বুঝে গেলাম এই কথাটা আরেকবার বললে মার ছাড়া কবলে আর কিছুই জুটবে না, তাই চুপ থাকাই ভালো। থাক, যেতে হবে না। এই তো গুড বয়। মুখটা বাঁকা করে বললাম। আচ্ছা তোরা কথা বল, আমি এক্ষুনি আসছি। বলেই চলে গেল। এখন আরো রাগ উঠতেছে হাবিবার উপর। বাঘের মুখে ফেলে দিয়েছে আমাকে। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো, মনে মনে বলতে লাগলাম। আপনি যে স্যাসরা তা তো আগে জানতাম না। আরে হাবিবা সবসময় এমনভাবেই আমারে সম্মান দেয়। হো, তাই নাকি? তা হাবিবাকে কি ভালোবাসেন? কি? তুমি কি হাবিবাকে ভালোবাসো? ওই হাবিব আমার বেস্ট ফ্রেন্ড, আর ওই যে রেড কোট পরা ছেলেটা ওর বয়ফ্রেন্ড, বুঝলেন? আর আপনি কি সবাইকে সন্দেহ করেন নাকি? পুলিশের কাজে সন্দেহ করা। তা ঠিক। তবে বলে রাখি আপনাকে, সব সম্পর্কে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয় না, কিছু সম্পর্কে বেস্ট ফ্রেন্ডও থাকে, বুঝছেন? আমি যদি এখন সবার সামনে হাবিবাকে জড়িয়ে ধরি, ওর বয়ফ্রেন্ডও কিছুই মনে করবে না। ও যে হাসতেছে না এটাও থামবে না। সো সবাইকে সন্দেহ করবেন না। ঠিক আছে, তাই একটু আগে তো বলেছিলে হাবিবাকে আপনি চেনেনই না, আর এখন জড়িয়ে ধরলেও রাগ করবে না। এমন ভালো বন্ধুত্ব হয়ে গেল। বাহ, কি সুন্দর। শালার জায়গার মতো চিবাই ফেলাইছে। এত সব মনে থাকে কিভাবে মেয়েটার? যা কিছু একটা বলে কথাটা কাটিয়ে দেই। আসলে তখন মজা করেছিলাম। ও, আপনি মজাও করতে পারেন? তা ড্রিঙ্কস করেন? মাঝে মাঝে। তাহলে চলেন কয়েক গ্লাস মেরে আসি। আপনি পুলিশ হওয়া সত্ত্বেও ড্রিঙ্কস করেন? অভ্যাস না, তবে খুশির সময় মিস করি না। ও, তো চলেন এখন গিয়ে একটু মজা নিয়ে নেই। ম্যাডাম আপনি যান, আমি কেক কাটার পর মজা নিতে যাব। ওকে, তাহলে আমিও তখনই যাব। তারপর হাবিবা কেক কাটার জন্য দাঁড়ালো। আমি আর সোমাইয়া মানে পুলিশ ম্যাডাম আমার পাশে, আর ওর বয়ফ্রেন্ড ডান পাশে দাঁড়িয়ে। তখনই ওর বাবা হঠাৎ ওর বিয়ের অ্যানাউন্সমেন্ট করে দেয় ওর বয়ফ্রেন্ডের সাথে। সবাই অবাক হয়ে গেল। হাবিবাও জানতো না এই ব্যাপারে, তাই ও খুশিতে লাফিয়ে উঠলো। এসব দেখে আপনার বিয়ে করতে মন চায় না? আমার বয়স হয় নাই, তাই এসব ফিলিংস ভেতরে কাজ করে না। বয়স তো 1 মাসের ভেতরে হবে, আর তা না হলে 14 শিকের ভেতরে উল্টিয়ে 4 দিন থেকে লাঠি দিয়ে পিটিয়ে বয়স বাড়াবো। দেখেন, এভাবে ভয় দেখানো বন্ধ করুন। ভয়টা 1 মাস পরে সত্যি না হয়ে যায়। আমি হতেও দেবো না, তার আগেই বিয়ে করে বাচ্চা বানিয়ে ফেলবো। গুড। ওরে আল্লাহ, তুমি আমার বাঁচাও, নাহলে আমি সব প্যারায় মরে যাব। ড্রিঙ্কস করবেন? চলেন। বলে দুজন চলে আসলাম ড্রিঙ্কস করতে। ড্রিঙ্কস করার পর সময় আর কিছুটা বেশি নেশা হয়ে যায়। ও ঠিকভাবে হাঁটতেও পারতেছে না। কি করব কিছুই বুঝতেছি না। উপায় না পেয়ে শেষে হাবিবাকে ডাক দিলাম। ওর খুশি আজকে দেখে কে। ডাকলি কেন? প্রেম করবো তাই ডাকছি। কি হয়েছে বল। তোমার কাজিন দেখো ড্রিঙ্কস করে কি অবস্থা। এখন নে তুই সামলা তোর কাজিনকে। আরে ও তো ড্রিঙ্ক করে না, তাহলে আজকে করতে গেল কেন? আমি কি জানি। পাশে এত সুন্দর ছেলে থাকলে বিষ খেয়ে নেওয়াটাও কোনো বড় ব্যাপার না। হাত লোক আসছে, আমার কয়েকদিন ধরে মানে না কাউকে। বুঝছিস? শোন না, তুই একটু সুমাইয়াকে বাসায় নামিয়ে দিয়ে জানা প্লিজ। আরে আমি ওর বাসা চিনি না। ওর বাসা হলো, নামিয়ে দিয়ে চলে যাবি ব্যাস। তোর কারণে সবসময় সমস্যায় পড়ি আমি। কিস লাগবো? থুথু, আগে দাঁত ব্রাশ করা শেখ। তাহলে যা, ওকে বাসায় নামিয়ে দে, তারপর আবার আসিস। আর আসবোই না পেতনি তোর এখানে। সুমাইয়ারে বইলা বেঁধে নিয়ে আসবো। ছেঁচড়া, যা এখন। হাবিবা মুখ বেঁকিয়ে হাসতে হাসতে চলে গেল। আমি সময়ের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলাম, চেহারা তো কোনো হিরোইন থেকে কম না, কিন্তু আচরণ পুরো ভিলেনের মতো। ওর কারণে আমাকে এত ঝামেলায় পড়তে হচ্ছে। এই যে ম্যাডাম, চলেন বাসায় ছেড়ে দিয়ে আসি আপনাকে। না, আমি যাব না, আপনিই যান। নেশায় কথাগুলো ঠিকভাবে বলতেই পারতেছে না।
চলেন, পার্টি শেষ আর আমি বাসায় যাব, আপনার লিফট লাগবে? চলেন বাসায় চলে যাই। বলেই উঠতে গিয়ে আবার বসে গেল। তাই উঠিয়ে ধরে গাড়ি পর্যন্ত নিয়ে আসলাম। তারপর সময়ের বলা জায়গায় রওনা দিলাম। গাড়ি চালাচ্ছিলাম আর ওর মুখটা দেখতেছিলাম। গ্লাসটা সেট করে আসা চাঁদের আলোটা ওর মুখে পড়তেছে আর ওর মুখটা আরো বেশি মায়াবী লাগছে। কি এমন সময় আমার সাথে একটু হেসে কথা বললে? না, যখনই দেখবে তখনই ভয় দেখাবে। পরীর মতো সুন্দর মেয়ের আচরণ এমন চলে বলুন তো? শালার কিরাস খেয়ে রাখছে আপনার উপর, কিন্তু আপনাকে দেখলেই এখন ভয় লাগে। একটু হাসি দিলে কত সুন্দর লাগতো। না থাক, হাসি দেওয়ার দরকার নেই, কারণ ওনার হাসি দেখলে আবার পাগল হয়ে যায়। এসব ভাবতে ভাবতে চলে আসলাম হাবিবার বলা ঠিকানায়। তারপর ওনাকে গাড়ি থেকে নামিয়ে বাসার দরজায় এসে থামলাম। দরজায় তো তালা লাগানো, ভেতরে কেউ নেই। 2-3 বার কলিং বেল চাপার পরেও কোনো সারা শব্দ নেই। তাই আবার হাবিবাকে ফোন করলাম। হ্যালো, বল। ওর মতো তালা লাগানো আর বাসায় তো কেউ নেই কোনো। আরে ওর আব্বু আম্মু দেশের বাইরে থাকে আর ও বাসায় একলা থাকে, আর চাবিটা ওর বুক পকেটে আছে, দেখ। কি? ওহ মাদার তেরোসা, এত ভাব না নিয়ে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে আয়, না হলে এত সুন্দরী মেয়ে একা রুমে পেয়ে আবার নিয়ত খারাপ হতে পারে। আরে ওইখানে হাত দেবো কিভাবে? ভাব না নিয়ে তাড়াতাড়ি বের হয়ে আয়। বলে ফোনটা কেটে দিল। এখন কি করবো বুঝতে পারতেছি না। তাই সুমাইয়াকে বললাম, সুমাইয়া রুমের চাবি কোথায়? সুমাইয়া নেশায় কিছু বুঝতেছে, তাও হাত দিয়ে চাবিটা বের করে দিল। একটা শ্বাস নিলাম বড় করে। তারপর রুমে গিয়ে সুমাইয়াকে বিছানায় শুয়ে দিলাম। তারপর যখনই আসতে যাব তখনই সুমাইয়া পেছন থেকে বলে উঠল, ওই আপনি কোথায় যাচ্ছেন? নেশার করে বলে উঠল, বাসায় যাব। আজকে রাতটা এখানেই থাকেন, সকালে চলে যায়েন। কি? আপনার সাথে আমি থাকবো? পাগল হলেন নাকি আপনি? যা বলছি তাই করেন, না হলে অনেক খারাপ হবে বলে দিলাম। হলে হবে, তাও আমি থাকতে পারবো না। আপনি থাকেন, আমি গেলাম। বলে তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে গেলাম দরজা লাগিয়ে। তারপর বাইরে দাঁড়িয়ে একটা সিগারেট খেয়ে তারপর বাসায় চলে আসলাম। দিন কেটে গেল, সময়ের সাথে আর দেখাই হয়নি। শুধু রয়ে গেল আম্মু, আপু আর ভাইয়ার বিয়ের করার জন্য প্যারা দেওয়াটা। একদিন রাতে বন্ধুদের সাথে হসপিটালের সামনে বসে বসে সিগারেট খাচ্ছিলাম। তখনই হঠাৎ একটা গাড়ি এসে সামনে থামলো। হঠাৎ করে এভাবে থামাতে কিছুটা অবাক হয়ে গেলাম। তাও ঠাই দাঁড়িয়েছিলাম কে এভাবে ব্রেক করতেছে তা দেখার জন্য। গাড়ির গ্লাসটা নামানোর সাথে সাথেই আমার সব ফ্রেন্ডগুলো পালিয়ে গেল। আমি সামনে তাকাতেই আটকে উঠলাম, কারণ এটা আর কেউ না, সুমাইয়া গাড়িতে বসে আছে। কি হিরো, কি করছিলেন? আড্ডা দিচ্ছিলাম। আর কি খাচ্ছিলেন? সিগারেট। ওই বোর্ডটায় কি লেখা দেখেন তো। পিছনে ইশারা করে বলল। তাকিয়ে দেখি লেখা, নো স্মোক প্লিজ। বুঝতে পেরে গেলাম আজকে কপালে শনি লেগে আছে, আর বাঁচতে পারবো না। শালার, ওর কি এখনই আসতে হলো? কপালটাই ফাটা, না হলে এভাবে ফাঁসতে হয় নাকি? কার মুখ দেখে উঠেছিলাম আজকে? এসব ভাবতেছিলাম তখনই সুমাইয়া বলে উঠল, তা গাড়িতে কি নিজের ইচ্ছায় উঠবেন নাকি হাত পায়ে বেঁধে উঠাবো? উঠতেছি, আজকে কপালে শনি লেগে আছে। এই তো, গুড বয়। গাড়িতে উঠে বসে গেলাম, কারণ পালালে বাসা থেকে তুলে আনবে। যা ডেঞ্জারাস মেয়ে। আপনি সব সময় এত ভুল করেন কেন? ভুল বেশি করি না, আর যখনই করি তখনই আপনি এসে হাজির হয়ে যান। ও তাই নাকি? হুম। হ্যাপিবার বার্থডে পার্টি থেকে আমাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ। ওয়েলকাম। আচ্ছা, এবারের মতো মাফ করে দিলাম। আর যেন নো স্মোকিং জায়গায় স্মোকিং করতে না দেখি, মনে থাকবে? পরের বার দেখলে মার্ডার কেসে ফাঁসিয়ে দেব বলে দিলাম। এটা কিন্তু অন্যায়, আপনি কিন্তু ক্ষমতার অপব্যবহার করতেছেন। সেটা আমিও জানি। তা এটা বলেন, 1 মাস শেষ হতে তো মাত্র 8 দিন বাকি। তারপর কি বিয়ে করবেন নাকি জেলে যাবেন, কোনটা? মেয়ে দেখতেছে, পছন্দ হলে বিয়ে করে ফেলবো। ভালো। আমাকে নামিয়ে দেন, আমি চলে যাই। আরে বসেন, আমিও তো বাসায় যাব। একটা ছোট্ট কাজ আছে, সেটা শেষ করে আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় চলে যাব। ঠিক আছে, তবে পেছনে আরেকটা পুলিশের গাড়ি কেন? বললাম না, ছোট্ট একটা কাজে যাচ্ছি। ওহ, বলে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর সুমাইয়া গাড়িটা নিয়ে একটা নিষিদ্ধ জায়গায় দাঁড় করালো, মানে যেখানে কেউ যাওয়া আসা করে না। হেডলাইটগুলো বন্ধ করে দিল। কেমন যেন চারদিকে নীরব হয়ে গেল। আমার হালকা হালকা ভয় লাগতে লাগলো। এখানে গাড়ি থামিয়ে রাখলেন কেন? একজনকে ধরবো বলে এসেছি। কাকে? একটা ড্রাগ ডিলারকে ধরবো। যদি পালিয়ে যায় বা না আসে? আসবে। আর যদি পালিয়ে যেতে চাই তাহলে ইনকাউন্ট করার অর্ডার আছে। ওহ, তাহলে তো ভালোই।
কিছুক্ষণ বসে থাকার পর একজন লোক একটা লাইট নিয়ে সেখানে আসলো। কিছুক্ষণ অপেক্ষা করার পর আরও একটা লোক আসলো। তারপরেই সুমাইয়া হঠাৎ করে হেডলাইটগুলো অন করে দিল। চারদিক থেকে পুলিশ ওদের ঘিরে ফেলে। সুমাইয়া হাতে বন্দুক নিয়ে গাড়ি থেকে নামলো। ওরা তাও পালিয়ে যেতে চাইলো, কিন্তু সুমাইয়া পালানোর আগেই একজনকে গুলি করে দেয়। তারপর বাকি সবাই ঝাঁঝরা খুলে ফেলে ওদের দুজনকে। তারপর আমার আর কিছুই মনে নেই, জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফিরল তাকিয়ে দেখি আমি গাড়িতেই বসে আছি। পাশে সুমাইয়া পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছে, আর অ্যাম্বুলেন্স এসে লাশগুলোকে গাড়িতে উঠাচ্ছে। ম্যাডাম, আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসেন প্লিজ। দিব, কিন্তু আপনি অজ্ঞান হলেন কিভাবে? আপনারা কি মানুষ? এভাবে লোকগুলোকে মেরে ফেললেন? ও বুঝছি, চলেন আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। আমি সেই ঘটনাগুলো ভাবতেই শরীর শিউরে ওঠে। কিভাবে মারলো লোকগুলোকে? সিগারেট খাবেন? না, আমাকে বাসায় দিয়ে আসেন। আরে ওইগুলো সমাজকে ধ্বংস করার মেশিন, তাই এদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই বলে এভাবে মারবেন? বাদ দেন, ওইসব নেন, সিগারেট খান। আপনি সিগারেটও খান? না, একজনের থেকে নিয়ে এসেছি। কেন? কারণ যারা সিগারেট খায় তাদের জন্য এটা মাথা ঠান্ডা করা বা চিন্তামুক্ত করার জন্য প্রধান ওষুধ। মানুষের সম্পর্কে ভালো আইডিয়াই তো আপনার। পুলিশওয়ালা এমনই হয়। তা কেমন মেয়ে পছন্দ আপনার? সহজ সরল টাইপের মেয়ে। ও তাহলে তো ভালোই। তা পুলিশ মেয়েকে কেমন লাগে আপনার? মানে? পুলিশে চাকরি করে এমন মেয়েকে বিয়ে করে নেন, ঘরে এবং বাইরে আর কোনো সমস্যা থাকবে না। থাক, এমন শাস্তির আমার দরকার নেই যা অন্যের কাদার কারণ হয়। আপনারাই খুশি থাকেন মানুষ মেরে। না, তাহলে তো আর কিছুই বলার নেই। তারপর আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে যায়। আমি থ্যাঙ্কস না দিয়ে ভেতরে চলে গেলাম। 3 দিন পর ভাবির কোলে শুয়েছিলাম, তখনই আম্মু একটা খাম নিয়ে রুমে আসলো। বৌমা, এই ধামরাকে তুমি আবার তোমার কোলে শুতে দিয়েছো? আম্মা, আপনিও শুরু করে দিলেন? আচ্ছা, এসব বাদ। তা যা বলার জন্য আমি এসেছিলাম। বলো, কি বলতে চাও? নে, এখানে কয়েকটা মেয়ের ছবি আছে, এখান থেকে কাকে পছন্দ হয় দেখে বল তাড়াতাড়ি। দাও বলেই খামটা হাতে নিলাম। তারপর আমি আর ভাবি একটা করে একটা মেয়ের ছবি দেখতে লাগলাম। হঠাৎ একটা ছবি দেখে শোয়া থেকে লাফিয়ে উঠলাম। কি হলো, এভাবে লাফিয়ে উঠলি কেন? ওর ছবি এইখানে কেন? কার ছবি? কার আবার? ওই গুন্ডি পুলিশ অফিসার সুমাইয়ার। মেয়েদের লিস্টে ওর নামও আছে। পছন্দ হলে বল, না হলে আরো ছবি আছে, দেখ ওইগুলো। ওই ছবিটা আলাদা করে উল্টে রেখে দিলাম। তার 4-5টা ছবির পরেই একটা ছবি পছন্দ হয়েছে, তাই সেটাকে ভাবির হাতে ধরিয়ে দিয়ে বললাম, তোমার সতীন। শয়তান একটা, এটাকে পছন্দ হয়েছে? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। আম্মু ছবিটা হাতে নিয়ে চলে গেল। আমি আবার ভাবির কোলে শুয়ে গেলাম। সন্ধ্যায় আম্মু আমাকে জানিয়ে দিল 7 দিন পর আমার বিয়ে। আর একটা সিটকোট হাতে ধরিয়ে দিয়ে গেল। খুলে দেখি একটা নাম্বার আর ছোট করে লেখা পাত্রীর নাম্বার। পাত্রীর নাম সুম্মা। আমি ঠিক করে হেসে দিলাম। রাতে খাওয়া দাওয়া করে ভাবি আর আমি ছাদে গেলাম। তারপর সেই নাম্বারটাই কল দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পরে কল রিসিভ করলো। হ্যালো, আপনি কি সুম্মা? আপনি কে? আমি হুসাইন। ও, আপনি কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ভালো। তা কি করতেছেন এখন? ভাবিরে নিয়ে ছাদে আসেছি হাওয়া খাইতে। ভালো। আপনি কি জানেন আমাদের দুজনের নাকি বিয়ে ঠিক করেছে? তা আপনার বয়ফ্রেন্ড নেই? না, রিলেশন আমি পছন্দ করি না। ও ভালো। তা আপনার গার্লফ্রেন্ড নেই? না, আমারও আপনার মতোই অভ্যাস, বিশ্বাস করি না রিলেশনটাকে। ও ভালো। আচ্ছা, আমরা কি দেখা করতে পারি? আসলে আমার ছোট্ট একটা স্বপ্ন ছিল, আমার স্বামীকে আমি প্রথমবার সামনাসামনি বাসর ঘরেই দেখব। তার আগে কথা বলবো ঠিকই, কিন্তু দেখা করব না। তাই আমি চাই আপনি স্বপ্নটা পূরণ করতে সাহায্য করবেন। অবশ্যই। কপাল ভালো, স্বপ্ন ছিল বাসায় ঘরে একেবারে দেখা করবে। যদি স্বপ্ন দেখতে সারা জীবন কুমারী থাকবে তাহলে তো আমার হোয়াইট লেগে যেত। যাক, আল্লাহ একেবারে মতো বাঁচিয়ে দিয়েছে, মনে মনে ভাবলাম। তারপর কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। কি বলবো, দেখা করবে? তোমার সতীনের স্বপ্ন, সে নাকি তোমার দেওরকে একেবারে বাসর ঘরেই দেখবে। তাই নাকি? তাহলে তো ভালোই। ছবি দেখে বিয়ে করতে হবে। তা ভালো, ওই পুলিশের পিছা তো ছুটবে। সেটা দেখা যাবে পরে। এখন চলো, রাত হয়ে গেছে, নিচে যাই। আরে আসলাম তো মাত্র,
এখন তো রোমান্সই করিনি। শয়তান, আয় নিচে যাই। তারপর আবার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলাম। 7টা দিন কেটেই গেল। শালার মেয়েটাও কম স্যাঁচরা না, দেখা করলো না একবারও, জাস্ট কথা বলে দিনগুলো পার করে দিল। তবে বাসর ঘরে দেখা হওয়ার মাঝেও ফিলটাই আলাদা। এটা নিয়ে আমি কিছু উত্তেজিত ছিলাম, তাই আর দেখা করতে বলিনি। সবাই মিলে আমাকে বিয়ে পড়িয়ে দিল। রাত 12টা বাজে। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম, তখনই পেছন থেকে ভাবি ডাক দিল। কি ছোট সাহেব, বউকে দেখবেন না? আমি তাড়াতাড়ি চোখগুলো মুছে ফেললাম, কারণ আকাশের দিকে তাকিয়ে সেই হারিয়ে যাওয়া বেঈমানটার কথা মনে পড়লো আজকে। এতক্ষণ ভাবতেছিলাম আমার জীবনে গার্লফ্রেন্ড নেই কেন। ছিল, তবে সেটা হারিয়ে গেছে অনেক আগেই। বেঈমান ছিল সে, অভিনয় করেছিল আমার সাথে ভালোবাসার, তারপর বিয়ে করে নেয় অন্য কাউকে। আমাকে জানায়নি পর্যন্ত এখনও। আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনেছিলাম ওর বিয়ের খবরটা। তারপর থেকে আর ওকে একবারও মনে করিনি, আর বিশ্বাস উঠে গিয়েছিল রিলেশনের উপর থেকে। তাই আর কখনো রিলেশনে যায়নি। যদিও সেটাও হারিয়ে যায়, যদি সেটাও হারিয়ে যায়। পুরনো কথা বাদ দে, চলেন গল্প ফিরি। কি হলো ছোট সাহেব, যাও নিচে যাও, বউ তো অপেক্ষা করতেছে। ভাবি কিছু টিপস দাও না, কিভাবে কি করতে হয়? টিপস দেওয়া লাগবে না, যখন তার চোখের দিকে তাকাবে তখন সব কিছু বুঝে যাবে। ভাইয়াও কি সব ভুলে গিয়েছিল? যাও এখন। ঠেলে নিচে পাঠিয়ে দিল। কিছুটা আবেগ নিয়ে ভেতরে গেলাম। দরজা লাগিয়ে বেডের কাছে যেতেই সোম্মা উঠে বসে এসে আমাকে সালাম করলো। আমি ওকে দাঁড় করালাম। অনেক লম্বা ঘোমটা দেওয়া, তাই মুখটা দেখতে পাচ্ছিলাম না। ওর ঘোমটা তুলতেই আমি সিটকে 2 হাত পিছনে চলে গেলাম। কি দেখলাম এটা, আমি নিজের চোখগুলো বিশ্বাস হচ্ছে না। ভুল দেখছি ভেবে আবার গেলাম ওর মুখটা দেখতে। আবারও আটকে উঠলাম। যেখানে সোম্মা থাকার কথা সেখানে সুমাইয়া কিভাবে আসলো? ম্যাডাম, আপনি এখানে কেন? তাহলে কোথায় থাকবো? এখানে তো সোম্মা থাকার কথা, সেখানে আপনি কি করতেছেন? আমার ফুল নেমটা কি জানেন? না, কি? সুমাইয়া আক্তার সোম্মা। ইন্নালিল্লাহ, তাহলে কি আপনিই সোম্মা? আমি আপনার বউ। ওরে আল্লাহ, আমার উঠাইয়া নাও। সুমাইয়া কিছু না বলে আমার দিকে তাকিয়ে আছে। আমি এই বিয়ে মানি না। মানে আমাকে ধোকা দেওয়া হয়েছে, তাই আমি এই বিয়ে মানি না। চুপ! আর একটা কথা বললে এটা দেখেছেন, গুলি করে খুলি উড়িয়ে দেব। বন্দুকটা বের করে দেখালো। ওরে আল্লাহ, আপনি এখানেও বন্দুক নিয়ে এসেছেন? আপনি যে সহজে মেনে নেওয়া ছেলে না সেটা আমি জানি, তাই আপনাকে রাজি করানোর ডোজ নিয়ে এসেছি। দেখেন, এসব দেখিয়ে আমাকে লাভ নেই, আমি এসব ভয় পাই না। ও, তাহলে তো একটা কথা, গুলি আপনার পায়ে করতেই হবে। সো রেডি হন গুলি খাওয়ার জন্য। এই না না না, প্লিজ গুলি চালাবেন না। আমি মেনে নিয়েছি বিয়েটা, কিন্তু আপনাকে স্ত্রীর অধিকার দিতে পারবো না। কেন? আমি কাল সকালে আম্মুর সাথে আগে কথা বলে নিই, তারপর ভাববো। কি বলবেন আম্মুকে? সেটা আপনাকে বলতে যাবো কেন? আচ্ছা, বলা লাগবে না, এখন আমাকে একটু আদর করেন। বললাম না, আগে আম্মুর সাথে বোঝাপড়া শেষ করে নেই, তারপর সব ভাববো। দিবেন নাকি আমি জোর করে আদায় করে ছাড়বো? ম্যাডাম, আপনি কিন্তু জোর করে আমাকে করতে পারেন না। কেন? আমার কি সেই অধিকার নেই নাকি? আর আমি এখন তোমার স্ত্রী, তাই এখন যাই করি সেটা আমার ইচ্ছে। দেখেন ম্যাডাম, এটা কিন্তু অন্যায়। কিসের অন্যায়? আমরা না স্বামী স্ত্রী? আমি মানি না এটা, আমাকে ধোকা দেওয়া হয়েছে। কিসের ধোকা? আর আমি জানি তুমি মানবে না, তাই তোমাকে জোর করে আমার অধিকার নিতে হবে। মানে এটা দিয়ে তোমার ভালোবাসা পাওয়া সম্ভব। পিস্তলটা মাথায় ঠেকিয়ে বলল, দেখেন, এটা না দেখালে হয় না, আর আপনি যা বলবেন আমি তাই করব। ঠিক আছে, তাহলে আগে আমাকে কোলে নিয়ে আগে একটু আদর করো। আচ্ছা বলেই সোমাইয়াকে করে নিয়ে খাটে শুয়ে দিলাম। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। তখনই সোমাইয়া বলে উঠল, এভাবে কেউ বউকে আদর করে? আর এটা কি আদর? তাহলে কিভাবে আদর করে? মাথাটা নামাও, তাহলেই আমি দেখিয়ে দেব কিভাবে আদর করে। ঠিক আছে বলেই মাথাটা নিচু করলাম। তারপর সোমাইয়া আমাকে অবাক করে দিয়ে লিপস কিস করে বসে। আমি পুরোই অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ ললিপপ করে ছেড়ে দিল, তারপর দুজনে হাঁপাতে লাগলাম। কি মজা পেয়েছো? শ্বাস নিতে কষ্ট হচ্ছে ম্যাডাম এখন। ওই, কে আপনার ম্যাডাম? আপনি এত বড় অফিসার, তাহলে আপনাকে কি বলে ডাকবো? ওই, সন্ধ্যাবেলায় না আমাদের বিয়ে হলো, তাহলে আমি এখন আপনার কি লাগি? বউ। তাহলে আজ থেকে আমাকে নাম ধরে ডাকবেন। না, আমি পারবো না, আর আপনি আমার কোল থেকে ওঠেন। ওই, আপনাকে বললাম আদর করতে, আপনি থেমে গেলেন কেন?
আমি ঘুমাবো, প্লিজ আমাকে ছেড়ে দেন। ঠিক আছে, তাহলে আপনি শুয়ে পড়ুন, আমি আপনার বুকে মাথা রেখে ঘুমিয়ে যাই। কেউ গায়ে লাগলে আমার ঘুম হয় না। ওই অভ্যাসটা পাল্টাতে হবে আজ থেকে। নিন, এখন শুয়ে পড়ুন। না, আমি এখন ঘুমাবো না। একটু আগে না বললেন ঘুমাবেন? এখন বলছি ঘুমাবো না। ওকে, তাহলে আমাকে কুলে নিয়ে ছাদে চলেন। আমি ছাদেও যাব না। ওই যা বলছি করেন, আমাকে কুলে নিয়ে ছাদে নিয়ে যান। চোখগুলো লাল করে বলল, নিয়ে যাচ্ছি বলেই কোলে তুলে নিলাম। তারপর একতলা বেয়ে উপরে নিয়ে গেলাম, সোজা ছাদে নিয়ে নামলাম। শোনেন, আমি আপনাকে যা যা বলবো আপনি তা তা করবেন, মনে থাকবে নাকি আবার সেই ডোজটা বের করতে হবে? না, বলেন কি করতে হবে আমাকে। প্রথমে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেন। কি? বললাম না কোনো কথা বলবেন না, যা বলবো শুধু তাই করবেন। ঠিক আছে বলে নিজের ইচ্ছার বিরুদ্ধে সুমাইয়াকে পেছন থেকে জড়িয়ে ধরলাম, মাঝে যথেষ্ট ফাঁকা রাখলাম। ওই আপনাকে জড়িয়ে ধরতে বলেছি, আপনি মাঝখানে এত ফাঁকা রাখলেন কেন? ভালো করে জড়িয়ে ধরেন আর ফাঁকা জায়গাটা ভরাট করেন। বলেই একেবারে নিজের বাহুতে বেঁধে নিলাম সুমাইয়াকে। ওই আপনার মাথাটা আমার কাঁধে রাখেন তো। কেন? রাখতে বলছি, রাখেন। আর এমন ভাবে রাখবেন যেন আপনার শ্বাসটা আমার ঘাড়ে পড়ে। আপনার শ্বাসটা যেন আমাকে আবেগের ছোঁয়ায় ফুরিয়ে দেয়, শিহরিত করে তুলবে আমাকে, বুঝছেন? বলেই ওর কথা মতো ওর ঘাড়ে মাথা রাখলাম। আমার ফেলে প্রত্যেকটা শ্বাসে যেন কেঁপে উঠছে সুমাইয়া, আর ও আমার গায়ের উপর মাথা রাখলো। আচ্ছা, আপনি আমাকে ভালোবাসেন? না। কেন? ভয় পান আমাকে? আমি কি বাঘ না ভাল্লুক যে আপনাকে খেয়ে ফেলবো? কিছুই উত্তর দিলাম না। তারপর ও কিছু না বলে শুধু শহরটাকে দেখতে লাগলো আর মিটিমিটি হাসতে লাগলো। আসলে নিজের ক্রাশকে বিয়ে করেছি, তারপর আবার এত সুন্দর করে জড়িয়ে ধরে রেখেছি। যতই ভয় পায় না কেন, মনের কোণে আবেগ ঠিকই খেলে যাচ্ছিল। এভাবে অনেকক্ষণ ওকে জড়িয়ে ধরে রাখার পর হঠাৎ সুমাইয়া আমাকে বলে উঠল, ওই আমাকে কোলে নেন। আবার কোলে নিতে হবে কেন? অনেক রাত হয়ে গেছে, তাই রুমে যাব। তো চলেন, কোলে নিতে হবে কেন? আমি যেভাবে এসেছিলাম সেভাবেই যাব, সো বেশি কথা না বলে কোলে নেন তাড়াতাড়ি। বলেই আবার কোলে তুলে নিলাম। তারপর কোলে করে রুমে এনে নামালাম। কত কেজি আপনি? কেন? আপনাকে আনার সময় মনে হলো 80 কেজির বস্তা নিয়ে এসেছি, তাই জিজ্ঞাসা করলাম যে আপনি কত কেজি। কি বললেন আপনি? আমি 80 কেজির বস্তা? না, তার চেয়ে একটু বেশিও তো হতে পারেন। ওই আপনি আর একটা কথা বললে খারাপ হবে বলে দিলাম। ওকে। সুমাইয়া বেশি হলে 50 কেজি হবে, জ্বালানোর জন্য এটা বললাম। এতদিন আমাকে জ্বালিয়েছেন, এখন আমি আপনাকে জ্বালাবো। যাই হোক, নিজের ক্রাশকে বউ হিসেবে পেয়েছি, এর থেকে বেশি আর কি হতে পারে। এখন সময় দল বদলে আমার তরা বসেছে, তাই জ্বালিয়ে ছাড়বো আপনাকে। এসব ভাবতেছিলাম তখনই সুমাইয়া বলে উঠলো, ওই ঘুমাবেন না? ঘুমাবো। তাহলে শুয়ে পড়ুন না কেন? ঘুমাবো একটু পরে। আমি তো এখন ঘুমাবো। তো ঘুমান, কে মানা করছে? আমার বালিশটা নাকি একটু পরে ঘুমাবে, তাহলে আমাকেও তো একটু পরে ঘুমাতে হবে, তাই না? মানে? ওই এত মানে না করে এদিকে এসে শুয়ে পড়েন, আমার খুব ঘুম পাচ্ছে। বলে সুমাইয়া এক টানে খাটে ফেলে দেয়। চুপচাপ শুয়ে থাকেন, ঘুমাতে হবে না আপনাকে। আমি ঘুমাবো আর আপনি আমাকে চেয়ে চেয়ে দেখবেন। কোনো কথা বলে চুপচাপ শুয়ে রইলাম। সুমাইয়া আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লো। কিছুক্ষণ দুজনে চুপচাপ শুয়েছিলাম। হঠাৎ করে সুমাইয়া বলে উঠলো, আচ্ছা, আমরা কয়টা বেবি নিব? কোনো কথা না বলে ঘুমানোর ভান ধরে শুয়ে রইলাম। কি হলো বলেন না কেন? তাও কিছু না বলে শুয়ে রইলাম। সুমাইয়া তাকিয়ে দেখে আমি ঘুমিয়ে গেছি। শয়তানটা ঘুমিয়ে গেছে। আজকে সারা রাত ভেবেছিলাম গল্প করে কাটিয়ে দেব, কিন্তু মহারাজ ঘুমানোর জন্য পাগল হয়ে গেছে। সুমাইয়া একা একাই বলতে লাগলো, যাক, ও ঘুমিয়ে গেছে, আমি আর জেগে থেকে কি করব? আমিও ঘুমিয়ে যাই, কাল সকালে শয়তানটাকে দেখে নেব। এখন ঘুমাই। এটা বলে সুমাইয়া আমার গালে একটা চুমু দিয়ে আবার বুকে মাথা রেখে ঘুমিয়ে গেল। তাই আমিও চোখ না খুলে মিটি মিটি হেসে ঘুমিয়ে গেলাম। মেয়েটার পাগলামি দেখে হাসি পেল, তাও হাসলাম না, মনে মনে হেসে নিলাম কতক্ষণ। আজান দিতেই কেন জানি ঘুমটা ভেঙে গেল তাড়াতাড়ি। চোখ খুলে ডান বাম দিকে তাকালাম, কেউ নেই। হঠাৎ শরীরের উপর একটা ভারী বস্তুর টের পেলাম। তাকিয়ে দেখি সুমাইয়া আমার উপরে উঠে শুয়ে আছে। ওর ফেলা গরম নিঃশ্বাসটা আমার বুকে এসে পড়ছে, আর আলাদা একটা অনুভূতির মনের ভিতরে জাগতেছিল।
আমি কেন জানি শিউরে উঠতেছিলাম, তাও নিজেকে সামলাচ্ছিলাম। ওর চুলগুলো খুলে গিয়ে ওর মুখের উপর পড়ে আছে, তাই সেগুলোকে হাত দিয়ে সরিয়ে দিতেছিলাম। তখনই সুমাইয়া হঠাৎ চোখ খুলে তাকিয়ে যায়। আমি অবাক হয়ে যাই এটা দেখে। কি হলো হিরো, বউকে আদর করতেছেন নাকি? আরে না, আপনার চুলগুলো খোলা ছিল তাই সেগুলো গুছিয়ে দিচ্ছিলাম। ও, তা আমার শাড়িটাও কি অগুছানো, সেটা গুছিয়ে দেবেন নাকি? তোর কি বলতেছেন আপনি? কি বলতেছে মানে? বউকে আদর করবেন সেটা মুখে বলতে পারেন না? লুকিয়ে লুকিয়ে আদর করতে লজ্জা করে না? আদর করলাম কখন আপনাকে? আপনি জানেন সকালে ঘুম থেকে উঠে বউয়ের চুল গুছিয়ে দেওয়া কিন্তু রোমান্সের একটা অংশ। ঠিক আছে, এখন থেকে আর চুলগুলোকে গুছিয়ে দেবো না, ওকে? ঠিক আছে, তবে প্রত্যেকদিন সকালে আমাকে একটা করে কিস দিতে হবে। কি? হ্যাঁ, তো অবাক হওয়ার কি আছে? বাহিরের মহিলাকে করতেছেন নাকি নিজের বউকেই তো কিস করবেন, এতে এত অবাক হওয়ার কি হলো? আমি কিস করতে পারবো না। ওই ভালোই ভালোই রাজি হয়ে যান, না হলে আপনাকে জোর করিয়ে রাজি করাবো। দেখেন, এটা কিন্তু ঠিক না। আপনি একটা একটা করে আবদার বাড়াচ্ছেন। কবে না জানি বলে বসে থাকেন আপনার একটা বেবি লাগবে। কথাটা বলেই জিব্বায় কামড় মারলাম। সুমাইয়া এটা শুনে আমার দিকে চোখ বড় বড় করে তাকালো, না জানি এখন কি বলে বসে। তাই ও কি বলে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। আরে না, সেটা হানিমুন থেকে ফিরে এসে প্ল্যান করব যে কবে বেবি নিব। ও কি আর বলবো, তাই চুপ করে রইলাম, কারণ এখন কথা বললেই বিপদে পড়তে হবে কনফার্ম। এই যে, আমাকে একটু জড়িয়ে ধরেন না প্লিজ। কেন? ওই আপনার মুখ থেকে যেন আর একবারও কেন কথাটা না শুনে, কিছু হলেই কেন। ঠিক আছে, এখন একটু জড়িয়ে ধরেন। জড়িয়ে ধরলে কি হবে? কলিজাটা ঠান্ডা হবে। কিভাবে? কাছের মানুষটা যখন আপনাকে জড়িয়ে ধরবে, ওই দিন বলতে পারবেন কলিজা কিভাবে ঠান্ডা হয়। ও, ওই আপনি কথা না বলে জড়িয়ে ধরেন তো আমাকে। আচ্ছা বলে সুমাইয়াকে আটকে দিলাম নিজের মাঝে। এভাবে কিছুক্ষণ কথা ছাড়াই শুয়েছিলাম দুজন। কাল সারাদিন ব্যস্ততায় কাটলো, রাতটাও ঠিকভাবে ঘুম হয়নি, তাই চোখটা আবার লেগে গেল। সকালে গালে কোনো কিছু নরম স্পর্শে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি সুমাইয়া আমার গালে চুমু দিতেছে। তাড়াতাড়ি সরে গেলাম সেখান থেকে। কি করতেছেন আপনি? আমার বরটাকে আদর করতেছি। কাউকে না বলে তাকে কিস করা কিন্তু ঠিক না। ওই কাউকে মানে আমার স্বামীকে আমি কিস করেছি, তাতে এত রিয়াক্টের কি আছে? সাইড দেন, আমি ভার্সিটিতে যাব। কালকে বিয়ে করলে আর আজকেই ভার্সিটিতে যাবেন মানে কি? মানে আপনাকে কিছুই বুঝতে হবে না, সরেন, আমি উঠবো। ওকে, আমিও দেখবো আপনি কিভাবে ভার্সিটিতে যান। কোনো কথা না বলে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখি সুমাইয়া রুমে নেই। যাক, ভালোই হলো। তাই মনের সুখে রেডি হয়ে নিলাম। নাস্তা টেবিলে বসতেই আপু এসে নাস্তার প্লেটটা তুলে নিল। কি হলো আপু, প্লেটটা তুলে নিলি কেন? তুই রেডি হয়েছিস কেন? কোথাও যাবি নাকি? ভার্সিটিতে যাবো। ওই তুই কালকে বিয়ে করে আজকে ভার্সিটিতে যাবি? তোর মাথা ঠিক আছে? আজকে ভার্সিটিতে একটু কাজ আছে, তাই যেতেই হবে। আজকে কোথাও যেতে পারবি না। যা রুমে গিয়ে নর্মাল ড্রেস পরে আয়, তারপর খাবার পাবি। আমি খাবোই না বলে উঠে চলে যাচ্ছিলাম, তখনই ভাবি ডাক দিল। ছোট সাহেব কই যাও? ভার্সিটিতে যাবো, একটু কাজ আছে। এদিকে আসো তো একটু। বলো, কি বলবে, আমি শুনতেছি। এদিকে আসো, তারপর বলবো। এবার কি বলো, কি বলবে? কাদের ব্যাগটা এদিকে আমার কাছে দাও। বলেই ব্যাগটা নিয়ে নিলাম। কি বলবে বলো। শুনো, কয়েকদিন ভার্সিটিতে যাওয়ার দরকার নেই, এখন যাও রুমে গিয়ে ছোট সাহেবের সময় দাও। ভাবি, তুমিও শুরু করে দিলা? দেখো, সুমাইয়া এখন তোমার বউ, তাই তার সব কিছু তোমাকে খেয়াল রাখতে হবে। তুমি না আমার লক্ষ্মী ভাই? যাও এখন রুমে গিয়ে রেস্ট করো। ভাবি, তুমি জানো যে আমি তোমার কথা ফেলতে পারি না, আর তুমি তাও বলতেছো। এখনই যাও, পরে কথা বলবো। এখন ছোট সাহেবকে খুশি করো। যথা আজ্ঞা মহারানী বলেই আবার রুমে চলে গেলাম। রুমে গিয়ে কাপড় চেঞ্জ করার পর বসে বসে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর সুমাইয়া খাবার নিয়ে রুমে ঢুকলো। কি হিরো, ভার্সিটিতে গেলেন না? ভাবি যেতে দেয়নি। ও, কেন যেতে দেয়নি? ওই যে নতুন বিয়ে করেছি, তাই নাকি যাওয়া যাবে না। তা বাসা থেকে কি করবেন তা জিজ্ঞেস করলেন না আপনার ভাবিকে? বলছিলাম। তা কি বললো উনি? বলেছে আপনার, বলতে গিয়ে থেমে গেলাম। যদি বলি সুমাইয়াকে সময় দিতে বলেছে,
তাহলে আজকে আমার কাজ খালাস। জোর করে হলো তা আদায় করে ছাড়বে, তার চেয়ে না বলাই ভালো। কি হলো, থেমে গেলেন কেন বলুন? না এমনি। ও আচ্ছা, নাস্তা এনেছি, খেয়ে নেন। দেন। বলেই নাস্তা খাওয়ার জন্য বসে গেলাম। সুমাইয়া নাস্তা নিয়ে খাটে বসে গেল, আমিও খেতে লাগলাম। কি মনে করে যেন সুমাইয়াকে বলেই বসলাম, আপনি খেয়েছেন? না, আপনি খেয়ে নেন, তারপর আমি খাবো। এখনো খাননি? এখানে যা খাবার আছে দুজনের হয়ে যাবে, সো বসে পড়েন এখানেই। বসতে পারি একটা শর্তে। সুমাইয়া এমন কথা শুনে আমি খাবার বন্ধ করে দিলাম। কি শর্ত? আমাকে আপনি খাইয়ে দিলে আমি এখন খাবো। কি? বললাম যে আপনি যদি খাইয়ে দেন তাহলে খাবো আমি। থাক, আপনি পরে খেয়ে নিন। মানে? মানে হলো আপনাকে খেতে হবে না, আপনি পরে নিজের হাতেই খেয়ে নিন। না, আমি এখন খাবো আর আপনি আমাকে খাইয়ে দেবেন। আমি পারবো না। আপনি পারবেন না মানে? আপনাকে পারতেই হবে। দেখেন, জোর করবেন না প্লিজ। তাহলে আমাকে এখনই কিস করতে হবে, তাহলে খাইয়ে দেওয়ার ব্যাপারটা মাফ। এই মেয়ের কথা শুনে আমি নিজেই পাগল হয়ে যাব। কিস করার চেয়ে খাইয়ে দেয় ভালো। নেন, হা করেন। সুমাইয়া খাবারটা নিয়ে নিল। আপনি যে এত ভালো আগে জানতাম না। আমার কপালটা কত ভালো যে এমন একটা স্বামী পেয়েছি। চিটিং করেছেন আপনারা সবাই মিলে। ওলে আমার বট্টারে, এত ভালো তুমি। বলেই আমার গালগুলো ধরে টেনে দিল। ওই কি করতেছেন আপনি? কেন, আপনাকে একটু আদর করে দিলাম। আমাকে আদর না করে আগে খেয়ে নেন, আমি একটু বাইরে যাব। আপনাকে না ভাবি বললো আজকে আমাকে সময় দিতে। সুমাইয়া জানলো কিভাবে ভাবি আমাকে কি বলেছে? সুমাইয়া তো তখন ওইখানে ছিল না। তার মানে সুমাইয়া আজ সকালে ভাবিকে বলে আমার ভার্সিটিতে যাওয়া আটকিয়েছে। ও, তাহলে আমিও একটু মজা নিয়েই নেই। আজকের দিনটা তো আপনারই। সত্যি? তাহলে চলেন আজকে কোথাও গিয়ে ঘুরে আসি। আজকে ঘুরতে যাব কেন? সারাদিন বাসায় থেকে আপনাকে নিয়ে গল্প করব। গল্প করলে আদরও করতে হবে। ওকে, তবে আদর করার সময় আমি আপনাকে নিশি বলে ডাকবো। কেন, সুমাইয়া বলে ডাকতে কি সমস্যা? আসলে আপনাকে তো নিশির ব্যাপারে বলাই হয়নি। আসলে আমার একটা জিএফ ছিল, নাম ছিল নিশি। তো এখনো কি আছে নাকি ব্রেকআপ হয়ে গেছে? না, তার বিয়ে হয়ে গেছে, কিন্তু আমাকে ভালোবাসতে শিখিয়েছে সে। ওকে প্রথম দেখাতেই ওকে ভালোবেসেছিলাম। ও দেখতে আপনার থেকে অনেক বেশি সুন্দরী। ওর হাসিটা কি মায়াবী, আপনাকে বলেই বোঝাতে পারবো না। ওর চাহনিতে নিজেকে হারাতাম বারে বারে। উফ, কি চাহনি তার, নিজেকে হারাইতেই মন চাইতো। ওর হাসিটাই মধু মিশানো ছিল, তাই হাসিটা বারবার দেখতে চাইতাম। তারপর ওর হাত ধরেই সব কিছু। কি শিখেছিলেন? কিস করা, আরো অনেক কিছু। আরো অনেক কিছু মানে? সুমাইয়ার রাগটা এবার তার চেহারায় ফুটে উঠেছে। মানে বুঝেন না, ওই আর কি। ওই আপনি এত খারাপ? ছি, আমি মনে করেছিলাম আপনি ভালো মানুষ, কিন্তু আপনার চরিত্র এত খারাপ আগে জানলে আমি কখনো আপনাকে বিয়ে করতাম না। আমি তো আপনাকে সত্যি বলে দিলাম। কথা বলবেন না আপনি আমার সাথে? বলেই খাবারের প্লেটটা নিয়ে রুমে চলে গেল। আমি আর হাসি থামিয়ে রাখতে পারলাম না, জোরেই হেসে উঠলাম আমি। আমাকে নিয়ে মজা নেওয়া, দেখো এবার কেমন লাগে। আর এসো আমার সাথে মজা করতে, তখন আমি শিখিয়ে দিব মজা কাকে বলে। এসব ভাবতে ভাবতে হাসতে লাগলাম আর মোবাইল টিপতে লাগলাম। এদিকে সুমাইয়া খাবারের প্লেটটা নিয়ে টেবিলে রাখলো। রাগটা এখনো কমেনি। সুমাইয়ার রাগী মুখটা ভাবির নজরে পড়ে যায়। কি হলো সুমাইয়া, রেগে আছো কেন? ভাবিও না আজকে আমাকে একটা কথা বলেছে। কি কথা? ও নাকি একজনকে ভালোবাসতো, তার সম্পর্কে বলেছে। কে বলেছে শুনি একটু? ও বলেছে। তুমি সত্যি একটা বোকা মেয়ে। কেন? হুসাইন করবে প্রেম, তাও আবার অচেনা মেয়ের সাথে। তুমি জানো ওর লাইফে সবচেয়ে ভালো বন্ধু আমি আর হাবিবা। আমাকে আর হাবিবাকে ছাড়া ও অন্য কোনো মেয়ের সাথে ঠিকভাবে কথাই বলতে পারে না, আর ও নাকি করবে প্রেম। তুমি একটা বোকা, আর তাই তোমাকে মুরগি বানিয়ে ছেড়েছে। ও যে বললো। তোমাকে আমি কিভাবে বোঝাই? আচ্ছা, কাল রাতে হুসাইন তোমার গায়ে হাত দিয়েছে? সুমাইয়া কিছু না বলে মাথা নিচু করে রইল। যে নিজের বউয়ের সাথে প্রেম করতে পারে না, ও নাকি আবার বাহিরে প্রেম করবে, এটা তুমি ভাবলে কিভাবে? তুমি রুমে গিয়ে দেখো, তোমাকে বোকা বানিয়ে ও এখন হাসতেছে। আর পাগলটাকে একটু রোমান্টিক শিখিয়ে নিও। সুমাইয়ার রাগী মুখটা নিমিষেই হাসিতে ভরে গেল।
তারপর সেখান থেকে রুমের দিকে চলে আসলো। এদিকে আমি এখনও হাসতেছি সুমাইয়াকে বোকা বানিয়ে। হঠাৎ কারো রুমে আসায় হাসিটা থামিয়ে ফেললাম। তাকিয়ে দেখি সামনে সুমাইয়া রাগী লোক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি আমাকে বাঁচালেন। আমি আবার আপনাকে বাঁচালাম কিভাবে? আমি তো ভেবেছিলাম আপনাকে প্রেম শিখিয়ে তারপর প্রেম করতে হবে, কিন্তু আজকে জানতে পারলাম আপনি আগে থেকে প্রেম করতে পারেন। তাই আজ থেকে আমার সাথে প্রেম করবেন, ওকে? আর নিশি, মন থেকে ধন্যবাদ আমার হিরোটাকে প্রেম শিখিয়ে দেওয়ার জন্য। মানে হলো আপনি আগে যা করেছেন তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এখন থেকে আপনি আমার। আর কি? আর শুধুই আমার। বলে সুমাইয়া পাশে এসে বসলো। আপনি এখানে বসলেন কেন? এখানে কি নিশি বসলে খুশি হতেন? আচ্ছা, এখানে যদি নিশি বসতো তাহলে আপনি কি করতেন ওকে? তার মাঝে হারিয়ে যেতাম। ও, এত ভালোবাসেন তাকে? প্রচুর ভালোবাসি। আপনি কচু পারেন ভালোবাসতে। মানে? আপনি নিজের বউকেই ভালোবাসতে পারেন না, আবার এসেছে মিথ্যে বলতে যে আমি ভালোবাসতে পারি। সুমাইয়া মুখটা বাঁকা করে কথাগুলো বলল। আপনাকে ভালোবাসি কি করব? আপনি তো আমারই বউ। বউকে কি ভালোবাসতে হয় না? হয়। কেন? তাহলে আমার ভালোবাসা কোথায়? আপনাকে কি আমি মেনে নিয়েছি নাকি যে ভালোবাসা দিব? তাহলে এখন মেনে নেন। আমি আপনাকে মেনে নিতে পারবো না, কারণ আপনি আমার সাথে চিট করেছেন। ভালোভাবে বলতেছি, কানে যাইতেছে না। ভোজটা দিলে আবার ঠিকই রাজি হবেন। আচ্ছা, আপনি এখন একটু জান তো, ঘুমাবো। আমার প্রশ্নের উত্তরটা পেলাম না। পরে সময় পেলে দিব বলেই ঘুমানোর জন্য পাশ কাটিয়ে রুমে ঘুমিয়ে গেলাম। সুমাইয়া চলে গেল। আমি ফোনটা বের করে হাবিবাকে কল দিলাম। কয়েকবার রিং হওয়ার পর হাবিবা ফোন রিসিভ করলো। হুসেন, বল, কি বলবি? তুমি কোথায় জানো? বাহ, ভূতের মুখে রাম নাম, তাই তো মিষ্টি করে বলার কারণটা জানতে পারি? তোমাকে কাছে পেলে 2 হাত দিয়ে তোমার গালগুলো আদর করে দিতাম। মানে তো সুন্দরী পরীর মতো বোন থাকতে তুই আমাকে আদর করবি কেন? যা আদর করার সুমাইয়াকে গিয়ে কর। আগে তোকে আদর করব, তারপর ওই পুলিশ গুন্ডাটাকে করব। তোকে পেয়ে নেই একবার হাতের কাছে। তো কি হয়েছে জানো, বলবি তো? হাবিবা, তুই কি জানতি যে সুমাইয়ার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল? কেন? তাহলে বলিসনি কেন? ভেবেছিলাম তুই হয়তো জানিস। কেন, কি হয়েছে? ছোট থেকে তোর প্যারা নিয়ে বড় হয়েছি, এখন তুই চলে যাবি অন্যের ঘরে, তাই তোর একটা বোন নিয়ে যাচ্ছিস। হুসেন, ওর মনটা একবার তোর মনের সাথে মিলিয়ে দেখ, তুই হারিয়ে যাবি ওর মাঝে। সুমাইয়া একটু রাগি, তবে ওর মনটা অনেক ভালো, যা তুই ভাবতেও পারবি না। শেষ হয়েছে তোর ভাষণ? যা সত্য তাই বললাম। ওই তুই জানিস যে আমি যদি সুমাইয়াকে আদর না করি তাহলে ও বন্দুকের ভয় দেখিয়ে আমাকে সব কাজ করায়। তা আর কি করিয়েছে? তুই মজা নিতেছিস আমার সাথে? আরে না, তুই লিপ কিস করেছিস কিনা সেটা জানতে চাইছিলাম। রাখ, তোর বিয়েটা যদি আমি প্যাচ না লাগাইছি না, তখন দেখবো তোর কেমন লাগে। তা কি বলে প্যাচ লাগাবি? বলবো তুই মেয়ে ভালো না, নেশা করিস, আর কয়েকটা ছেলের সাথে প্রেম করিস, আরো অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, তা বললি না যে সুমাইয়া তোকে কিস করেছে? তাই নাকি? কবে, কখন? বাসর রাতে তোর বোন আমাকে লিপ কিস করেছিল। ওহো, তা আর কি করিয়েছিল? আর কি করবে, কিছুই করেনি। তুই মানুষ হবি না, ফোন রাখ। ঝাড়ি মেরে ফোনটা কেটে দিলাম। আমি ফোনটা রেখে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো প্রায় দুপুরের একটু আগে। চোখ খুলে তাকিয়ে দেখি সুমাইয়া বুকের উপর ঘুমিয়ে আছে। আমি কিছুটা অবাক হলাম, ও কখন আমার বুকে এসে ঘুমিয়ে গেল তা নিজেও জানি না। এসব ভাবতেছিলাম তখনই সুমাইয়া হালকা নড়ে উঠলে হাজারো প্রশ্ন করবে, তাই আমি আবার ঘুমের ভান ধরে ফেললাম। সুমাইয়া উঠে দেখে আমি এখনো উঠিনি, তাই ও আবার বুকে মাথা রেখে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর সুমাইয়া বলে উঠলো, এই যে মিস্টার, আপনি এত রাগ করেন কেন বলুন তো? আমি কি দেখতে এতটাই খারাপ যে আমাকে আপনি আদরটা পর্যন্ত করেন না? আপনি একদম খারাপ একটা লোক, মেয়েদের সাথে ঠিকভাবে কথা বলতেই পারেন না। সে আবার বলে আমি ভালোবাসতে জানি। আপনি খারাপ একটা লোক, আপনাকে কয়েক বছর জেলে রাখা উচিত নিজের বউকে ভালো না বাসার অপরাধে। আপনি এত খারাপ, তাও কেন জানি আপনাকে এত ভালোবাসে আল্লাহ জানে। সেই কলেজের ছেলেটার প্রেমে পড়েছিলাম, তখন তো দাঁড়িয়েও ছিল না আপনার, তখন থেকে ভালোবাসি। আর নবাব জাতা নাকি আমাকে চিনেই না, অযথাই বক বক করতেছি কেন? এগুলো যদি উনি শুনেই না, এগুলো শুনলে কাজে দিত। এই ওঠেন, এখন একটু আদর করেন না প্লিজ। সুমাইয়া আমাকে নাড়া দিয়ে বলল, এখন চোখ খুলে পরিস্থিতি খারাপ হয়ে যাবে, তাই চুপ করে রইলাম। শয়তানটা উঠেও না, আপনাকে এভাবে ঘুম থেকে জাগাতে পারবো না, আপনাকে আমার মতো করে ঘুম ভাঙাবো।
ওরে আল্লাহ, এই মেয়ে না জানি কিভাবে ঘুম ভাঙায়। এই মেয়ে আমাকে কলেজ থেকে ভালোবাসে আর আমি আজকে জানলাম। আমি যার উপর 1 মাস ধরে ক্রাশ খেয়ে আসছি সে কিনা আমার উপর 4 বছর ধরে ক্রাশ খেয়ে আছে। বাহ, কি আনন্দ! এসব ভাবতেছিলাম তখনই আমার গালে সুমাইয়ার নরম ঠোঁটগুলো ছোঁয়া লাগলো। আমি ভেতরে ভেতরে আতকে উঠি, তাও নিজের নর্মাল রেখে শুয়ে রইলাম। সুমাইয়া অনেকগুলো কিস করে তারপর আবার সেই জায়গায় শুয়ে গেল। এখন আর কোনো কিছুই বলতেছে না। ভাবলাম ঘুমিয়ে গেছে, তাই হালকা করে চোখ খুললাম। দেখি সুমাইয়া এখনও তাকিয়ে আছে আমার দিকে, তাই আবার চোখগুলো বন্ধ করে ফেললাম। ওই আপনি সজাগ? চোখ খুললাম না, যা হওয়া তা দেখা যাবে, কারণ খুললেই বিপদ আরো বাড়বে। আপনি ঘুমানোর অভিনয় করতেছেন, আমি তো বুঝে ফেলেছি। এখন ভালোই ভাবলে চোখ খুলেন, না হলে আমিও দেখবো আপনি কিভাবে চোখ বন্ধ করে থাকতে পারেন। আমি চোখ খোলার ছেলে না, তা সুমাইয়া জানে না, কারণ খুললেই এখন আর একটা জিদ ধরে বসে থাকবে। তখন পড়তে হবে আরেক ঝামেলায়। চোখ খুলবেন না তাই তো? তো দেখেন আমি কি করি। বলে বুক থেকে মাথা তুলে নিল। মনে মনে আল্লাহ আল্লাহ করতে লাগলাম। এই মেয়ে যে কি করে বসে আল্লাহ জানে। চোখ না খুলে কি ভুল করলাম নাকি? এসব ভাবতেছিলাম তখনই আমার নাকে কারোর গরম নিঃশ্বাস পড়তেছিল। বুঝে গেলাম সুমাইয়া আমাকে লিপ করতে যাচ্ছে, তাই চোখ খুলে ফেললাম। ওর মুখে হাত দিয়ে আটকে ফেললাম। ওই আমি সজাগ ছিলাম। সুমাইয়া আমার এতটা কাছে যে ওর শ্বাসটা আমার নাকে পড়তেছে। সুমাইয়া উঠে বসলো। তাহলে এতক্ষণ ঘুমানোর ভান ধরেছিলেন কেন? এমনি ভালো লাগতেছিল না তাই। ও, তার কিছুক্ষণ চুপ করে থাকলেই পারতেন, তাহলে তো আমার কাজ শেষ হয়ে যেত। মানেটা বলবো না, ট্রায়াল দেখাবো। থাক, বলা লাগবে না, ট্রায়াল করে দেখানোও লাগবে না, আমি বুঝে গেছি। তা কি বুঝেছেন? কিছুই না। আচ্ছা, আমাকে একটা কথা বলবেন? ওরে আমার কিউট বটটা জানতে চাইবে আর আমি বলবো না, এটা হয় নাকি? এসব না করে সোজা হয়ে বসেন, আর আমি যা বলি তার সোজা আর সত্যি করে উত্তর দেন। ওকে জানো, বলো কি বলবে। আপনি আমাকে বিয়ে করেছেন কেন? ঘুমের ভান ধরে সবই শুনেছেন। কিন্তু আপনি আমার পরিবারে জানলেন কিভাবে? হাবিবের মাধ্যমে। আপনার আম্মুর সাথে কথা বলি। আপনি আম্মুকে কি বলেছিলেন? আমি না, হাবিব আমার আর আপনার বিয়ে নিয়ে কথা বলেছিল। ও, তা আম্মু কি বলেছিল তখন? আপনাকে নাকি ঠিক করার জন্য আমার মতো মেয়েই নাকি লাগবে, তাই উনি আমাকে পছন্দ করে ফেলেন আমার কিউট বটটার জন্য। ও, তার মানে এসবের মূল শয়তানটা হলো হাবিবা। ওই হাবিব আমার কাজিন, সো হিসাব করে কথা বলবেন।